করা হয়ে থাকে। তো প্রি স্ট্রেস কংক্রিট হচ্ছে এমন এক ধরনের রিইনফোর্স কংক্রিট যেখানে মূলত এটার উপরে সম্পূর্ণ ধরনের লোড অ্যাপ্লাই হওয়ার পূর্বেই এটার মধ্যে নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট পরিমাণে একটা লোড অ্যাপ্লাই করা হয়ে থাকে পূর্বে থেকেই। তো যেহেতু এটা কার্যক্ষেত্রে লোড গ্রহণ করার পূর্বে এর মধ্যে নির্দিষ্ট মাত্রায় স্ট্রেস অ্যাপ্লাই করা হয়ে থাকে, তাই এটাকে মূলত বলা হয় প্রি স্ট্রেস। প্রি দ্যাটস মিন পূর্বে, আর স্ট্রেস অর্থাৎ পূর্বে থেকেই যে কংক্রিটের মধ্যে স্ট্রেস প্রদান করা হয়ে থাকে, এটাই এখানে মূলত বিস্তারিতভাবে বলা আছে। তো প্রি স্ট্রেস কংক্রিটের কিছু সুবিধা হচ্ছে যেটা নর্মাল রিইনফোর্স কংক্রিটের ক্ষেত্রে পাওয়া যায় না। যেমন রিইনফোর্স কংক্রিটের উপরে যখন লোড অ্যাপ্লাই করা হয়, লোড অ্যাপ্লাই এর ফলে সেটা কিছুটা এরকম ক্র্যাক চলে আসে, কিন্তু প্রি স্ট্রেস কংক্রিটের ক্ষেত্রে এটা প্রাথমিক অবস্থায় যখন লোড প্রয়োগ করা হয়, এই লোড একটা প্রি স্ট্রেসিং কেবল ব্যবহার করা হয়ে থাকে বা প্রি স্ট্রেসিং স্টিল। এটার মাধ্যমে সাধারণত যখন কম্প্রেসিভ ফোর্সের মাধ্যমে যখন লোড অ্যাপ্লাই করা হয়, এটার উপর থেকে যখন আপওয়ার্ড লোড আসে, তখন এটা সহজে ডাউনওয়ার্ড ডিফ্লেকশন হয় না। আর ডাউনওয়ার্ড ডিফ্লেকশন যেহেতু হয় না, তাই এটাতে নিচে বটম ফাইবারে তেমন কোনো ক্র্যাক আসে না। তো এরকম সেটা লোড যখন অ্যাপ্লাই হয় তখন এটা হরিজন্টাল হয়ে যায়। তার মানে এটা হচ্ছে এক্সটার্নাল লোড অ্যাপ্লাই হওয়ার পূর্বের অবস্থা, আর এটা হচ্ছে এক্সটার্নাল লোড যখন অ্যাপ্লাই হয় তখন এটা প্রায় হরিজন্টাল হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে এটাতে কোনো ধরনের লো ক্র্যাক আসার সম্ভাবনা থাকে না। তো এখানে কিছু সুবিধার কথা আলোচনা করা আছে, যে সাধারণত একটা কংক্রিটের হাই স্ট্রেংথ যেটা ব্যবহার করা হয়ে থাকে, সে হাই স্ট্রেংথ কংক্রিট এবং স্টিল সম্পূর্ণরূপে মূলত কাজে লাগানো যায়। এটাতে কম পরিমাণ ম্যাটেরিয়ালস প্রয়োজন হয়। এটা হচ্ছে স্ট্রাকচারটা স্মলার এবং লাইটার হয়ে থাকে, এতে কোনো প্রকার ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে না, এবং এটা সম্পূর্ণ যে সেকশনটা আছে সেই সম্পূর্ণ সেকশনটাই মূলত লোড ক্যারি করতে ব্যবহৃত হয়ে থাকে। এটার করোশন রেজিস্ট্যান্স অনেক ভালো হয়ে থাকে, এবং সাধারণত ওয়াটার ট্যাঙ্ক বা নিউক্লিয়ার প্ল্যান্ট এই জাতীয় স্ট্রাকচারও মূলত এটাকে ব্যবহার করা যায়। এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন এখানে খুব ভালো মানের মালামাল ব্যবহার করতে হয়। আমরা নর্মাল রিইনফোর্স কংক্রিটের ক্ষেত্রে যেরকম লোয়ার গ্রেডের মালামাল ব্যবহার করেও কাজ করা যায়, কিন্তু পিএসটিসি এর ক্ষেত্রে সেটা সম্ভব হয় না, এবং এটা টেকনিক্যালি কাজ করাটা অনেক বেশি কমপ্লেক্স। এটা সাধারণত যেহেতু ভালো কোয়ালিটির হাই কোয়ালিটির মালামাল ব্যবহার করতে হয়, তাই এটা অনেক বেশি এক্সপেন্সিভ, এবং এটা এত বেশি শক্তিশালী হয়ে থাকে, এটার স্ট্রেংথ এত বেশি হয়ে থাকে যে সাধারণত রিসাইকেল করাটা অনেক বেশি কষ্টকর। তো বিশ্বের বড় বড় অনেক স্থাপনাই মূলত হচ্ছে প্রি স্ট্রেস কংক্রিটে তৈরি, যেমন হংকং এর আইসিসি টাওয়ার, সিঙ্গাপুরের গুচো টাওয়ার, তারপরে অস্ট্রেলিয়ার সিডনির অপেরা হাউস, এরপর হচ্ছে গেটওয়ে ব্রিজ, ইনচিয়ন ব্রিজ, এরকম বহু বড় বড় স্থাপনা, কানাডার টরন্টোতে অবস্থিত সিএন টাওয়ার, যেগুলোর নাম আমরা অনেকেই শুনেছি। এই জাতীয় স্ট্রাকচারগুলো মূলত হচ্ছে সবই প্রি স্ট্রেস কংক্রিটে তৈরি। আমাদের দেশে যদিও খুব বহুতল ভবন এরকম নাই, বাট আমাদের দেশে যে ফ্লাইওভার গুলো আছে, সেই ফ্লাইওভার গুলো সাধারণত প্রি স্ট্রেস কংক্রিট, এই যে উপরে স্ল্যাব দেখতে পাচ্ছ বা যে গার্ডার গুলো আছে, এগুলো সবই প্রি স্ট্রেস কংক্রিটের হয়ে থাকে। এবং পদ্মা মাল্টিপারপাস ব্রিজ যেটা, সেই পদ্মা মাল্টিপারপাস ব্রিজের আরসিসি যে অংশটুকু আছে, যে গার্ডার উপরে স্ল্যাব, এই অংশটুকু মূলত হচ্ছে প্রি স্ট্রেস কংক্রিটের তৈরি। তো এই প্রি স্ট্রেসিংটা মূলত কিভাবে করা হয়ে থাকে? এই প্রি স্ট্রেসিং এর জন্য নরমাল রিইনফোর্স যে কংক্রিট আছে, সেই রিইনফোর্স কংক্রিটের সাথে অতিরিক্ত ভাবে আরো কিছু স্টিল ব্যবহার করা হয়ে থাকে, যেগুলোকে বলা হয় প্রি স্ট্রেসিং স্টিল। এই প্রি স্ট্রেসিং স্টিলগুলোর মধ্যে আছে হচ্ছে ওয়্যার, স্ট্র্যান্ড, টেন্ডন এবং কেবল। ওয়্যারগুলো সাধারণত দেখতে অনেকটা তারের মতো, এটা অনেকটা প্লেনও হতে পারে, আবার এরকম গায়ে গ্রুভ বা গ্রুভ কাটা থাকতে পারে। আসসালামু আলাইকুম। তো এখানে প্লেন ওয়্যার আছে প্লাস ইনজেক্টেড ওয়্যার আছে, দুই ধরনের ওয়্যারই মূলত ব্যবহার করা হয়ে থাকে। এই ওয়্যারগুলোর স্ট্রেংথ বিভিন্ন ধরনের হয়ে থাকে। যদি তার ডায়ামিটার 0.192 হয়, তাহলে তার স্ট্রেংথ এত 196 হলে। এখানে একটা টেবিলে ওয়্যারগুলোর স্ট্রেংথ কত সেটার একটা ধারণা দেওয়া আছে। এরপর আসি স্ট্র্যান্ড। এই স্ট্র্যান্ডগুলো মূলত হচ্ছে 2, 3 বা 7টা, অর্থাৎ 2টা ওয়্যারকে পেঁচিয়ে একটা স্ট্র্যান্ড তৈরি করা এরকম পেঁচানো থাকে। তোমরা অনেক সময় দেখেছো যে ইলেকট্রিক লাইনের যে ওয়্যারগুলো আছে, দেখবা যে এরকম পেঁচানো পেঁচানো থাকে, মেইন যে কেবলগুলো থাকে, ঠিক দেখতে অনেকটা ওইরকমই।
কিন্তু এগুলো ওই কেবল না, বেসিক্যালি এটা তো ইলেকট্রিসিটি প্রবাহের জন্য তৈরি করা হয়ে থাকে, আর এগুলো হচ্ছে প্রিস্টেসিন স্টিল, এগুলো শক্তি অনেক বেশি না, বাট কি বলে বাহ্যিকভাবে দেখতে প্রায় অনেকটা একই রকম। তো 2টা ওয়্যার অথবা 3টা ওয়্যার অথবা 7টা ওয়্যার একত্রে পেঁচিয়ে মূলত এই স্ট্র্যান্ড গুলোকে তৈরি করা হয়ে থাকে। আর টেন্ডন হচ্ছে এই গ্রুপ অফ স্ট্র্যান্ড, অর্থাৎ কতগুলো স্ট্র্যান্ড মিলে যদি একটা গ্রুপ তৈরি করা হয় তখন সেটাকে মূলত বলা হয় হচ্ছে টেন্ডন। যেমন এখানে দেখতে পাচ্ছ এই যে 7টা ওয়্যার মিলে একটা স্ট্র্যান্ড আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে একটা ক্রস সেকশন, এখানে অনেকগুলো স্ট্র্যান্ড আছে, একটা দুইটা তিনটে এরকম কতগুলো স্ট্র্যান্ড আছে। এরকম অনেকগুলো স্ট্র্যান্ড মিলে যে গ্রুপটা তৈরি করা হয় সেটাকে মূলত বলা হয় টেন্ডন। যেমন এই যে এখানে একটা টেন্ডন, এখানে অনেকগুলো স্ট্র্যান্ড দেখা যাচ্ছে। এছাড়াও আরেকটা আছে, সেটা হচ্ছে কেবল। কেবলটা হচ্ছে কতগুলো টেন্ডনের গ্রুপ মিলে একটা কেবল তৈরি হয়। এই গ্রুপ অফ টেন্ডন ফর্ম এ প্রিস্টেসিং কেবল। কেবলগুলো সাধারণত ব্রিজের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, যেমন একটা দুইটা তিনটা এরকম কতগুলো টেন্ডন মিলে যে গ্রুপটা হয় সেই গ্রুপটাকে একত্রে মূলত বলা হয় হচ্ছে কেবল। এছাড়াও রিনফোর্স কংক্রিটে যেরকম ধরনের বার ব্যবহার করা হয়ে থাকে 10, 12, 16, 20, ঠিক অ্যাজ ইউজুয়াল রিনফোর্সিং বারও এটার মধ্যে ব্যবহার করা হয়ে থাকে। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছ একটা প্রি স্ট্রেসিং গার্ডারের রিনফোর্সমেন্ট। এই যে দেখো এখানে রেগুলার যে রিনফোর্সমেন্ট, সেই রেগুলার রিনফোর্সমেন্ট গুলো আছে, বাট এটার মাঝে এই যে একটা পাইপ রাখা হয়েছে। এই পাইপ দিয়ে পরবর্তীতে এই যে কেবলগুলো নিয়ে আলোচনা করলাম আমরা, টেন্ডন, এই টেন্ডন গুলো মূলত পরবর্তীতে এই যে পাইপগুলো আছে এই পাইপগুলোর মধ্যে দিয়ে প্রবেশ করাতে হবে। প্রবেশ করিয়ে মূলত এটাকে একটা হাইড্রোলিক জ্যাকের মাধ্যমে টানা দেওয়া হয়। তখন এই প্রি স্ট্রেসিং এর গায়ে এই প্রি স্ট্রেস কংক্রিট যেটা আছে সেই প্রি স্ট্রেস কংক্রিটের মধ্যে একটা কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ করবে, এবং এই কংক্রিট গুলো যখন হাইড্রোলিক জ্যাক দিয়ে এই গার্ডারে যখন কম্প্রেশন ফোর্স অ্যাপ্লাই করা হবে, এই কংক্রিটের মধ্যে যেন ক্র্যাক না আসে এই জন্য রিবারের কিছু স্প্রিং ব্যবহার করা হয়েছে। এই স্প্রিং গুলো মূলত হচ্ছে ক্র্যাক রেজিস্ট করার জন্য কাজে লাগবে। তো এই কেবল গুলো, এই যে পাইপটা দেখতে পাচ্ছ, এই পাইপের মধ্য দিয়ে মূলত টেন্ডন বা ওয়্যার এগুলো, সরি স্ট্র্যান্ড এগুলো প্রবেশ করানো হবে। এইগুলো স্ট্রেটও হতে পারে, আবার হচ্ছে এরকম প্যারাবোলিকও হতে পারে। যেমন দেখো এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি, এটার উপরে যেটা আছে এটা সাপোর্ট সেকশনের উপর থেকে আস্তে আস্তে বাঁকা হয়ে নিচের দিকে নেমে গিয়েছে, অর্থাৎ মিড স্প্যানে গিয়ে সেটা নিচে চলে এসেছে। কিন্তু নিচের দিকে যেটা আছে এটা কিন্তু আবার একদম নিচ বরাবর স্ট্রেট আছে। তার মানে এটা স্ট্রেটও হতে পারে, এরকম প্যারাবোলিকও হতে পারে, আরো বিভিন্ন শেপের হয়। দেখো এই যে প্রান্তগুলো আছে, এই যে টেন্ডন গুলো লাগানো হয়ে থাকে, এই টেন্ডন গুলো কংক্রিটে আটকানোর জন্য বিভিন্ন ধরনের অ্যাঙ্করেজ ব্যবহার করা হয়ে থাকে। যদি সার্কুলার শেপের হয় তাহলে সার্কুলার, যদি রেক্টেঙ্গুলার শেপের হয় তাহলে রেক্টেঙ্গুলার, এরকম বিভিন্ন ধরনের অ্যাঙ্করেজ ব্যবহার করা হয়ে থাকে এগুলোকে আটকানোর জন্য। যেমন যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হাইড্রোলিক জ্যাক, এই জ্যাকটা অ্যাঙ্করেজ, সেই অ্যাঙ্করেজ দিয়ে মূলত হচ্ছে এখানে যে টেন্ডনটা আছে সেই টেন্ডনের প্রত্যেকটা স্ট্র্যান্ডকে আটকে দেওয়া হয়েছে, এবং পুরো যে টেন্ডনটা আছে সেই টেন্ডনটাকেও আটকে দেওয়া হয়েছে। এটা একটা বক্স গার্ডার, যার মাঝখানে নিচের দিকে ফাঁকা থাকে, উপরের অংশটা স্ল্যাবের মতো কাজ করে। এটার উপরের অংশটাকে বলা হয় টপ স্ল্যাব, এই পাশের ইন্টারনাল অংশটাকে বলা হচ্ছে ওয়েব, এবং নিচের অংশটা হচ্ছে বটম স্ল্যাব। এটা মূলত সবগুলোই হচ্ছে আলট্রা হাই পারফরমেন্স কংক্রিট দিয়ে তৈরি করা হয়ে থাকে। তো এরপর আসি, এই যে কংক্রিট গুলো আছে যখন পাইপের মধ্য দিয়ে এই প্রি-স্ট্রেসিং স্ট্র্যান্ড গুলো বা টেন্ডন গুলো প্রবেশ করানো হয়, এটার মাঝে অনেক সময় একটা ভয়েড থাকে। এই পাশে যে একটা, যদি আমি ভিতরের ক্রস সেকশন দেখেছি, এখানে একটা স্ট্র্যান্ড, এখানে একটা স্ট্র্যান্ড, এরকম স্ট্র্যান্ড, এই পুরোটা মিলে একটা গ্রুপ। এই গ্রুপের মাঝে কিছু ভয়েড থাকে। এই ভয়েড গুলোকে ফিল আপ করে দেওয়ার জন্য অনেক সময় গ্রাউটিং ব্যবহার করা হতে পারে। সব সময় যে আসলে ব্যবহার করা হয় তা না, এটা ডিজাইনের পার্সপেক্টিভে ডিজাইন ইঞ্জিনিয়ার মূলত এটা চুজ করে থাকে। তো কেমিক্যাল দিয়ে এই গ্রাউটটা হচ্ছে ওয়ান কাইন্ড, মানে পানি, সিমেন্ট এবং হচ্ছে কিছু স্যান্ড, সাথে ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার, এছাড়া আরো কিছু কেমিক্যাল ব্যবহার করে মূলত এই গ্রাউটটাকে তৈরি করা হয়ে থাকে। এই গ্রাউটের কিছু নির্দিষ্ট প্রপার্টিস আছে, যেমন এটা পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড হতে হবে, এটাতে কোনো প্রকার ব্লিডিং বা সেগ্রিগেশন হওয়া যাবে না, এটা শ্রিঙ্কেজের পরিমাণ লো হতে হবে, এবং এটা স্ট্রেংথটা অনেক হার্ড হতে হবে।
কোনো ধরনের ক্ষতিকর পদার্থ থাকতে পারবে না এবং এটা ডিউরেবল হবে। স্টেজ কংক্রিটে মূলত যে কোর্স এগ্রিগেট গুলো ব্যবহার করা হয়ে থাকে তার একটা মিনিমাম সাইজ আছে, অর্থাৎ যে মেম্বারটা ব্যবহার করা হয়ে থাকে সেই মেম্বারের থিকনেসের 4 ভাগের 1 ভাগ, অথবা টেন্ডন বা স্ট্যান্ডের মাঝে যে ডিসটেন্স থাকে তার থেকে 5 মিলিমিটার কম অথবা 40 মিলিমিটার। এই তিনটার ভিতরে সর্বনিম্ন যেটা সেটাই হবে হচ্ছে এগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ। এখানে কিছু অ্যাডমিক্সচার নিয়ে আলোচনা করা আছে, জাস্ট একটা সংক্ষেপে ধারণা দেওয়া আছে যে কি কি ধরনের অ্যাডমিক্সচার মতো লাগে, যেমন এয়ার ইনট্রেডিং অ্যাডমিক্সচার, ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার, সেট রিটার্ডিং অ্যাডমিক্সচার, সেট অ্যাক্সিলারেটিং অ্যাডমিক্সচার, ওয়াটার রিডিউসিং এন্ড সেট রিটার্ডিং, আবার ওয়াটার রিডিউসিং এন্ড সেট অ্যাক্সিলারেটিং। অর্থাৎ এক এক কাজের জন্য মূলত এক এক ধরনের অ্যাডমিক্সচার ব্যবহার করা হয়ে থাকে। এখন আসি এই যে প্রি-স্টেজ কংক্রিটটা আমি আলোচনা করলাম যে এটা আসলে কিভাবে তৈরি করা হয়, অর্থাৎ এই যে প্রি-স্টেজটা কংক্রিট লোড অ্যাপ্লাই হওয়ার পূর্বে দেওয়া হয়ে থাকে, এটা আসলে কিভাবে দেওয়া হয়ে থাকে। তো এটার জন্য মূলত 3 ধরনের পদ্ধতি আছে। প্রি-স্টেজিং এর যে ক্লাসিফিকেশন, এটাকে প্রথমত 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রি-টেনশনিং এন্ড পোস্ট-টেনশনিং, এক্সটার্নাল এন্ড ইন্টারনাল, আর একটা হচ্ছে পার্শিয়াল এন্ড ফুল। এছাড়াও এই যে প্রি-স্টেজিং গুলো আছে, এই প্রি-স্টেজিং আরো কয়েকটা মাত্রা তৈরি করা যায়, যেমন বন্ডেড এন্ড আনবন্ডেড, ইনলাইন কোড, নন ইনলাইন কোড, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, প্রিকাস্ট, কাস্টিং, স্টেন কম্পোনেন্ট। আমি একটু যদি ডিটেইলস ব্যাখ্যা নিয়ে আলোচনা করি। প্রি-টেনশনিং যেটা, প্রি-টেনশনিং দেখো নামটা খেয়াল করো, নামটা হচ্ছে প্রি-টেনশনিং। প্রি মানে পূর্বে আর টেনশনিং মানে হচ্ছে টান করো, অর্থাৎ কংক্রিট ঢালাই করার পূর্বেই যদি প্রি-স্টেজিং স্টিলটাকে টেনশন প্রয়োগ করা হয়, অর্থাৎ কংক্রিট ঢালাইয়ের পূর্বেই যদি প্রি-স্টেজিং স্টিলকে টেনশনিং করা হয়, তখনই মূলত সেই পদ্ধতিটাকে বলা হয় প্রি-টেনশনিং। এই কাজটা কিভাবে হয়, ভিতরে যে প্রি-স্টেজিং স্টিলটা থাকবে সেই স্টিলটাকে দুই পাশে দুইটা অ্যাবাটমেন্টের মাধ্যমে আগে আটকাতে হবে। আটকানোর পরে এই এক পাশে হচ্ছে দেখো এই যে একটা অ্যাঙ্করেজ সাদা রঙে দেখা যাচ্ছে, একটা অ্যাঙ্করেজ থাকবে এবং অপর প্রান্ত ফ্রি থাকবে। সেই অপর প্রান্তে একটা হাইড্রোলিক জ্যাক সেট করতে হবে। এই হাইড্রোলিক জ্যাকের মাধ্যমে এই প্রি-স্টেজিং স্টিলটাকে টেনে প্রসারিত করা হবে। তো এটার মধ্যে যখন টেনে প্রসারিত করা হবে তখন এটা কি, এটা অলরেডি প্রসারিত অবস্থায় আছে। এখন এখানে কংক্রিট ঢালাই হবে এবং কংক্রিট ঢালাই হওয়ার পরে কংক্রিট হার্ড হয়ে যাবে। কংক্রিট যখন হার্ড হবে তখন এটার দুই প্রান্তে কেটে দিতে হবে। এই যে দুই প্রান্ত কেটে দেওয়া হয়েছে, তার মানে যখনই দুই প্রান্ত কেটে দেওয়া হবে, এই যে স্টিলটাকে তো টেনে ধরে রাখা হয়েছিল, তো এটাকে যখন রিলিজ করে দেওয়া হবে এটা আস্তে আস্তে স্টিলটা ভিতরের থেকে সংকুচিত হতে চাইবে, কিন্তু এটা যেহেতু কংক্রিটের সাথে একটা বন্ডিং হয়ে গেছে তাই এটা আর সহজে ভিতরের দিকে সংকুচিত হতে পারবে না, কংক্রিট এটাকে বাধা দেবে। যার ফলে এই যে স্টিলটা, এই স্টিল ভিতরের দিকে একটা কম্প্রেশন দেবে, যার জন্য এটাকে বলা হয় প্রি স্ট্রেস। যেহেতু ফোর্স প্রয়োগ হচ্ছে, তো ফোর্স প্রয়োগ হলে কি স্ট্রেস জেনারেট হবে। এই স্ট্রেসটা যেহেতু কার্যক্ষেত্রে ব্যবহার হওয়ার পূর্বে, দেখো কোনো এক্সটার্নাল লোড কিন্তু নাই, তো এক্সটার্নাল লোড অ্যাপ্লাই হওয়ার পূর্বেই যেহেতু দেওয়া হয়েছে তাই এটাকে মূলত বলা হচ্ছে প্রি স্ট্রেস, এবং এটা যেহেতু কংক্রিট ঢালাইয়ের পূর্বেই দেওয়া হচ্ছে তাই এটাকে বলা হয় প্রি টেনশনিং। হ্যাঁ, অফিসে আছি, একটু ক্লাস নিচ্ছিলাম। ঠিক আছে, আধা ঘন্টা পরে দিয়ে আচ্ছা। তো এই স্ট্রেসটা ভিতরে থেকে যখন একটা কম্প্রেশন দেয় তখন এই কংক্রিটের গায়ে একটা কম্প্রেসিভ স্ট্রেস জেনারেট হয়, এই জন্য এটাকে মূলত বলা হচ্ছে প্রি টেনশনিং। দেখা যায় কংক্রিটটা আস্তে আস্তে ভিতরের দিকে সংকুচিত হতে চাইছে এবং এই টেন্ডনটা বা প্রি-স্টেজিং স্টিলটা যেহেতু নিউট্রাল এক্সিস বরাবর নাই, একটু নিচের দিকে আছে, এই জন্য এটা অনেক বেশি চাপের ফলে কংক্রিটের অংশটা একটু উপরের দিকে বাঁকা অবস্থার টেন্ডেন্সি তৈরি হয়। এটা বেসিক্যালি এতটুকু বাঁকা হয় না,
মানে বাঁকা হওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়, ফোর্সটা জেনারেট করে বেসিক্যালি। তো এই জন্য এই পদ্ধতিটাকে বলা হয় প্রি টেনশনিং। আর একটা পদ্ধতি আছে যেটা হচ্ছে পোস্ট টেনশনিং। পোস্ট টেনশনিং এর যে পদ্ধতিটা, সেই পদ্ধতি হচ্ছে আগে কংক্রিটকে ঢালাই করা হবে এবং ঢালাই করার সময় এর ভিতর দিয়ে একটা দাগ রেখে দেওয়া হবে। ধরো এটা যে ফর্মাটা আছে সেই ফর্মার ভিতরে যদি একটা জাস্ট পাইপ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এই দাগটা ঠিক তৈরি হয়ে যাবে। পরবর্তীতে কংক্রিট যখন শক্ত হয়ে যাবে, তখন শক্ত হয়ে যাওয়ার পরে এই কংক্রিটের ডাক্টের মধ্য দিয়ে একটা প্রিস্টিসিং স্টিল প্রবেশ করাতে হবে। এর এক প্রান্ত অ্যাঙ্করেজ দ্বারা আটকাতে হবে এবং অপর প্রান্তে একটা হাইড্রোলিক জ্যাক সেট করতে হবে। এই হাইড্রোলিক জ্যাক সেট করে যখন এটাকে টানা হবে, যে হাইড্রোলিক জ্যাক কি করছে, একটা কম্প্রেশন দিচ্ছে, এর ভিতরে রিনফোর্সমেন্টটা টানছে, আর এর ফলে জ্যাকের মাধ্যমে কংক্রিটের গায়ে একটা কম্প্রেসিভ ফোর্স তৈরি হচ্ছে। এই ফোর্স থেকে একটা স্ট্রেস জেনারেট হবে। তো যেহেতু এই কাজটা মূলত করা হচ্ছে কংক্রিট ঢালাই করার পরে, তাই এটাকে মূলত বলা হচ্ছে পোস্ট টেনশনিং। তাহলে কংক্রিট ঢালাইয়ের পূর্বে যদি করা হয় সেটা হচ্ছে প্রি টেনশনিং, আর কংক্রিট ঢালাইয়ের পরে যদি এই প্রিস্টিসিং স্টিলটাকে টানা হয়ে থাকে বা লোড প্রয়োগ করা হয়ে থাকে তখন এটাকে বলা হচ্ছে পোস্ট টেনশনিং। যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি পোস্ট টেনশনিং এর একটা চিত্র, যেখানে এটা হচ্ছে অ্যাঙ্করেজ, যেটা অ্যাঙ্করেজ দিয়ে আটকানো হয়েছে এবং অপর প্রান্তে হাইড্রোলিক জ্যাক সেট করা আছে। এরপর আছে এক্সটার্নাল প্রি স্ট্রেস। এক্সটার্নাল মানে হচ্ছে বাহ্যিক, আমরা সবাই বুঝি। তার মানে যে প্রি স্ট্রেস কংক্রিটের এই যে প্রি স্ট্রেসিং স্টিলটা আছে, এই প্রি স্ট্রেসিং স্টিলটা কংক্রিটের ঢালাইয়ের মূল বডির বাহিরে থাকে, সেটাই মূলত বলা হচ্ছে এক্সটার্নাল। এই ডেফিনেশনগুলো যেখানে লেখা আছে আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি, আলোচনা করছি ফিগার থেকে। দেখো এই যে প্রি স্ট্রেসিং স্টিলটা কংক্রিট ঢালাইয়ের ভিতরে নাই, বাহিরে, এটাও ঢালাইয়ের বাহিরে। এই যে এটার যদি আমি কি বলে একটা ভিউ দেখি, ডিটেলস ক্লিয়ার ভিউ, এখানেও কংক্রিট ঢালাইয়ের, এটা হচ্ছে কংক্রিট ঢালাই, এটা কংক্রিট ঢালাইয়ের বাহিরে। তার মানে এটাকে বলা হয় এক্সটার্নালি প্রি স্ট্রেসড। এছাড়া কংক্রিটের যে মূল ঢালাইটা, এই কংক্রিটের মূল ঢালাইয়ের যদি ভিতরে থাকে তখন সেটাকে বলা হয় ইন্টারনালি প্রি স্ট্রেসড। যেমন যেখানে দেখো এটা কিন্তু কংক্রিট ঢালাইয়ের ভিতরেই আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ইন্টারনালি প্রি স্ট্রেস। আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে পার্শিয়াল এন্ড ফুল প্রি স্ট্রেসিং, অর্থাৎ একটা সেকশনকে পরিপূর্ণভাবে প্রি স্ট্রেস অ্যাপ্লাই করার জন্য যতটুকু প্রি স্ট্রেস ফোর্স অ্যাপ্লাই করা প্রয়োজন ততটুকুই যদি অ্যাপ্লাই করা হয় তখন সেটাকে বলা হয় ফুললি প্রি স্ট্রেস। অ্যাজ অ্যান এক্সাম্পল, প্রি স্ট্রেসিং এর জন্য প্রয়োজন ধরো 500 কিপ লোড প্রয়োগ করা প্রয়োজন ফুল প্রি স্ট্রেস করতে হলে, কিন্তু সেখানে 400 কিপ লোড প্রয়োগ করা হলো, তাহলে 400 কিপ ওই সিস্টেমটাকে বলা হচ্ছে পার্শিয়াল। আর যদি 500 কিপ প্রয়োজন হয় সেক্ষেত্রে 500 বা তার তুলনায় বেশি দেওয়া হয় তখন সেটাকে বলা হবে ফুললি প্রি স্ট্রেস। আর বন্ডেড এন্ড আনবন্ডেড, বন্ডেড মানে হচ্ছে কংক্রিটের গায়ে সাথে যদি প্রি স্ট্রেসিং স্টিল যেটা সেটা যদি লেগে থাকে তখন সেটাকে মূলত বলা হবে বন্ডেড, আর কংক্রিটের গায়ের সাথে যদি লেগে না থাকে তখন সেটাকে বলা হবে আনবন্ডেড। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই কি শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে। আচ্ছা, এরপরে আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে ইন্ড অ্যাঙ্কর্ড এন্ড নন ইন্ড অ্যাঙ্কর্ড। এই যে পদ্ধতিগুলো বললাম এগুলো কিন্তু মুখস্থ করার, অর্থাৎ এই যে ডেফিনিশন গুলো আছে জাস্ট এগুলো পড়বা, তুমি যদি নামগুলো মনে রাখতে পারো তাহলে কিন্তু সহজে ব্যাখ্যা করতে পারবা। ঠিক আছে, আমি এই জন্য নাম থেকেই বেসিক্যালি বোঝানোর চেষ্টা করতেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় এবং সেটা যেন মনে থাকে। ইন্ড অ্যাঙ্কর্ড, ইন্ড মানে হচ্ছে প্রান্ত আর অ্যাঙ্কর্ড হচ্ছে অ্যাঙ্করেজ করা। তার মানে যে প্রি স্ট্রেস কংক্রিটের প্রান্তে, দুই প্রান্তে অ্যাঙ্করিং করা থাকে সেটাকে বলা হয় ইন্ড অ্যাঙ্কর্ড, আর যদি কোনো ধরনের অ্যাঙ্করেজ না দেওয়া থাকে তখন সেটাকে বলা হবে নন ইন্ড অ্যাঙ্কর্ড। যেমন স্যার আপনার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। কি অফ হয়ে গেছে? স্যার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে স্যার, স্লাইড দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। ওকে, এখন দেখা যাচ্ছে? স্যার চলে গেল আবার স্যার, দেখা যাচ্ছিল। প্রবলেম কি হলো?
জি স্যার, এবার দেখা যাচ্ছে। ওকে। চলে গেছে আবার স্যার। কি ব্যাপার, প্রবলেম কি হলো, বারবার চলে যাচ্ছে কেন অটোমেটিক্যালি? স্যার ওইখানে স্লাইড শেয়ার না করে এমনিই দেখান স্যার। এখন দেখা যায়? না স্যার, চলে যাচ্ছে স্যার, যখনই ওখানে প্রেজেন্ট করতে যাচ্ছেন তখনই চলে যাচ্ছে। স্যার বারবার চলে যাচ্ছে স্যার।